সদ্য বিয়ে করা এক ষোড়শী কন্যাকে রেখে ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে গেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নতুন বধূর মুখ পর্যন্ত দর্শন করেননি। ছেলেকে আটকাতেই দৌড়ে গেলেন রুবেনা শেখ। হাত টেনে ধরলেন তাসফিনের। এটা কি করিস তুই তাসফিন? বিয়ে করা বউ ফেলে তুই এভাবে চলে যাচ্ছিস? শক্তপোক্ত পুরুষটি ভারী স্বরে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম মা, তুমি আমাকে বলেছিলে বিয়ে করতে, করেছি বিয়ে। এখন প্লিজ আমাকে ছেড়ে দাও। একবার অপেক্ষা করল না তাসফিন, বেরিয়ে গেল গাড়ির দিকে। সঙ্গী হলো তার ছোট ভাই সৌহার্দ্য শেখ। ছেলের এমন কাণ্ডে হতভম্ব রুবেনা শেখ। গাড়ি বেরিয়ে গেল দ্রুত গতিতে। একবারের জন্য থামল না তা। বিয়ে বাড়িতে ইতোমধ্যে কানাঘুষা শুরু হয়েছে। নতুন বর এভাবে মেয়েকে ফেলেই চলে গেল কেন? আচ্ছা, তবে কি মেয়ের মাঝে কোনো খুঁত রয়েছে? একের পর এক বাজে বন্ধব্য শুনতে হচ্ছে ফারাহ আহমেদ। সদ্য মেহেদি রাঙা হাতের দিকে তাকিয়ে আছে ফারাহ আহমেদ। বিয়ের বেনারসি পরিহিত এই রমণীর বয়স সবেই 16। এসএসসি পরীক্ষার রেজাল্ট আসার পরপরই নিজের বিয়ের কথা শুনে চমকেছিল মিতা। বড় মামা জয়নাল আহমেদ বন্ধুর ছেলে তাসফিন শেখ ওনার মা রুবেনা শেখ এক দেখাতেই পছন্দ করেছেন ফারাকে। ছেলে মাসে 6 মাস একবার বাড়িতে মুখো হয়। এবারই তাই হলো। ছেলের আসার সঙ্গে সঙ্গে বিয়ের জন্য মরিয়া হয়ে উঠলেন রুবেনা শেখ এবং রেজওয়ান শেখ। নিজের বিয়ে নিয়ে মা বাবাকে ব্যস্ত হতে দেখে রেগে গিয়েছিল তাসফিন। এখনই সে বিয়ে নামক প্যারা নিতে পারছে না, অথচ রুবেনা শেখ মানতে নারাজ। ছেলেকে বিয়ে দিবেন মানে দিবেন, নতুবা খাওয়া দাওয়া বন্ধ করে হসপিটালে ভর্তি পর্যন্ত হয়েছেন তিনি। মায়ের এমন কাণ্ড দেখে হতাশ হয় তাসফিন। এক প্রকার বাধ্য হয়ে বিয়েতে মত দিয়েছে। আশ্চর্যের ব্যাপার, তার দুটো শর্ত ছিল। 1, সে মেয়েকে দেখবে না, ডিরেক্ট বিয়ে করবে। 2, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে সে সমুদ্রে ফিরে যাবে। রুবেনা শেখ প্রথমত ব্যাপারটা আমলে নিলেন না, কিন্তু যখন দেখলেন সত্যি সত্যি ছেলে তার বিয়ে করে চলে গেছে, তখনই আকাশ ভেঙে পড়ল মাথায়। নিজের কথাগুলো ভেবে ভেবে হতাশ হচ্ছেন ফারা। কান্নায় ভেঙে পড়তে চাইছে আখিদয়। টুপটাপ করে অশ্রুকণা গড়িয়ে পড়ছে রাঙা হাতের তালুতে। সে কাছে তার ভাগ্য নিয়ে। এভাবে একটা মানুষ তাকে অপমান করলো। এটা কি হচ্ছে ভাইজান? আপনি তো বলেছিলেন আপনার বন্ধুর ছেলে ভদ্র সভ্য। এক কথায় আমি মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছিলাম, এখন কি হচ্ছে এগুলো? আরিফা আহমেদ কথায় নিজের উপরেই হতাশ হচ্ছেন জয়নাল আহমেদ। এগিয়ে গেলেন তাসফিনের বাবা মায়ের দিকে। এটা কি হলো রিজওয়ান, তোর ছেলে ওভাবে? হাত জোর করে ধরলেন রিজওয়ান শেখ। সত্যি ভাই, আমরা বুঝতে পারিনি তাস এরকম কিছু করবে। রুবেনা শেখ আকুতির স্বরে বললেন, দেখো জয়নাল ভাই, আপনি যদি বলেন আমি আমার ছেলের বউকে নিয়ে যেতে চাই, মেয়েটা আমার সঙ্গেই থাকুক। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন আরিফা আহমেদ, না, আমার মেয়েকে পাঠাবো না ওখানে। রুবেনা শেখ এগিয়ে এসে হাত দুটো ধরলেন আরিফা আহমেদের। আপা, এরকম করবেন না, ফারা তো এখন আমার ছেলের বউ, ওকে নিয়ে যেতে দিন। আরিফা আহমেদ শুনতে নারাজ, গম্ভীর স্বরে সাফ সাফ জানিয়ে দিলেন, না আপা, এটা সম্ভব নয়। আপনার ছেলে যখন ফেলেই চলে গেছে, তাই আমার মেয়েকে আমি এমনভাবে তো বিদায় দেব না। যদি কখনো আপনার ছেলে নিজ থেকে এসে মেয়ের হাত চায়, তবেই ফারা যাবে, আর নয়তো না। চাপা দীর্ঘশ্বাস ফেললেন রুবেনা শেখ। তাসফিন কবে ফিরবে তারই নিশ্চয়তা নেই। সেখানে ফারাকে এসে নিয়ে যাবে সেটা ভাবা বিলাসিতা। আপা, আর একটি বার কি ভাবা যায় না? আরিফা আহমেদ চুপ রইলেন, অথচ তিনি যা বলেছেন তাই হবে। রাতের শেষ প্রহরে আকাশ এখনো ঘুমন্ত, কালচে নীল আধানে মোড়া। দূর থেকে মৃদু হাওয়া বয়ে আসছে, গাছের পাতাগুলো অলসভাবে দুলতে থাকে। জানলা দিয়ে প্রবেশ করছে সেই মৃদু হাওয়া। হঠাৎই পূর্ব দিগন্তে একটা ফিকে আলো ফুটে এসে একটা হালকা নীলচে আভা, যেন অন্ধকারের গায়ে প্রথমে স্পর্শ লাগলো ভোর। ধীরে ধীরে সূর্যমামা উঁকি দিতে লাগলো। জানলার কাছে টাঙানো সফেদ পর্দা হাওয়ায় দুলছে। সাজের এক ঈষৎ আলো এসে মুখশ্রী জুড়ে আলোকিত করে ফেলেছে ফারাহার। সদ্য লেগে আসা ঘুমটা ভেঙে গেল। উঠতে ইচ্ছে করলো না তার। চুপটি করে বসে রইল বিছানার পাশে। রাতের বেনারসি জড়ানো, চোখের কাজল লেপটে আছে। রাতের ঘটনাটা মিটতে মিটতেই ভোরের মধ্যপ্রহর। শেষবেলায় রুবেনা শেখ এসেছিলেন ফারার কাছে। চোখে মুখে মলিনতা ছিল। মায়ের পরশে ছুঁয়েছিলেন ললাট। ছোট্ট করে বলেছিলেন, আমি খুব শীঘ্রই নিয়ে যাব তোকে। প্রত্যুত্তরে কিছুই বলেনি ফারা। রুবেনা শেখ বেরিয়ে যেতেই হাওমাও করে কেঁদেছে ফারা। লোকটি তাকে রেখে চলে যাবে যেহেতু, তাহলে বিয়ে করেছিল কেন? মস্তিষ্ক জোরে হাজারো প্রশ্ন, অথচ উত্তর মেলাতে পারছে না সে।
শেষমেশ একটু ঘুম লেগেছিল, অথচ ভোরের আলো ছুটে দিয়েছে তার নেত্রপল্লব। তন্দ্রাকে কেটে গিয়েছে তার। দরজা ঠেলে ভিতরে এলেন আরিফা আহমেদ, পেছন পেছন এলেন সাজ্জাদুল আহমেদ। পঙ্কজের অভিশাপে আজ তিনি হুইল চেয়ারে পড়ে। তারপরেও মেয়ের এমতর অবস্থায় আসবেন না তা কি করে হতে পারে? মুখশ্রী জোরে বিষণ্ণতার ছাপে স্পষ্ট। বুকটা হা হা করে কেঁদে উঠল আরিফা আহমেদের। সাজ্জাদুল আহমেদ বড় জানলার জয়নাল আহমেদ বলেছিলেন বলেই আরিফা আহমেদ দ্বিমত করেননি বিয়েতে, এক বাক্যে রাজি হয়েছিলেন। কিন্তু শেষমেশ মেয়েটার কি অবস্থা হয়েছে, কাছে গিয়ে মাথাটা বক্ষে চেপে ধরেন তিনি। ফারহা, কষ্ট পাস না মা, দেখবি জামাই এসে ঠিক তোকে নিয়ে যাবে। তাসফিন এসে তাকে নিয়ে যাবে কথাটা বিশ্বাস করতে পারল না ফারা। তবে সে আশাও রাখে না। চলে গেছে বলে কি সে নিজেকে ভাসিয়ে দেবে? এটা তো হতে পারে না। চেয়ার ঠেলে ঠেলে এগিয়ে এলেন সাজ্জাদুল আহমেদ। দেখ মা ফারহা, তুই এসব নিয়ে ভাবিস না। আর তুই তো কোনো কালেই মানুষের কথা তেমন একটা ধরিস না, আজকেও ধরবি না। মৃদু হাসল ফারা, স্বভাব সুলভ হাস্যোজ্জ্বল মুখে বলে, আচ্ছা মা বাবা, তোমরা কেন এত চিন্তা করছো? আমি একবারও বলেছি আমার কষ্ট হচ্ছে না তো? দেখো, লোকটা ছেড়ে চলে গেছে কেন তা তো আমি জানি না। তবে যদি কখনো ফেরে তবে তখনও কি হবে আমার জানা নেই। কিন্তু কিন্তু তাই বলে যে বাঁচা ছেড়ে দেবো তা তো হতে পারে না। এতে এইচএসসি রেজাল্ট দিল, এখন কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো। স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরিফা আহমেদ। যাক, মেয়ের মনের উপরে একটু প্রভাব ফেলতে পারেনি ঘটনাগুলো। আমার লক্ষ্মী মেয়েটা। ফারা ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালো, অস্থির কণ্ঠে বলল, মা বাবা যাও না, আমায় একটু এখন বেনারসিটা ছাড়তে দাও। এত ভারী জিনিসগুলো আমি রাখতে পারছি না। হেসে ফেললেন আরিফা আহমেদ। সাজ্জাদুল আহমেদকে নিয়ে বেরিয়ে পড়লেন। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখল ফারা। বধূ সাজে সেজেছিল এক পুরুষের জন্য, যাকে সে চেনে না, জানে না, অথচ তার নামই কবুল করেছে। আচ্ছা, লোকটা তাকে কি একবারও দেখেনি? হয়তো বা না। যদি দেখতো তাহলে কি চলে যেতে পারতো? পাশের ফোনটা তুলে নিজের দুটো ছবি তুলে রাখলো সে। কখনো যদি সেই অচেনা পুরুষ তার সামনে আসে তবে দেখাবে, বলবে, দেখুন আপনার জন্য বধূ সেজেছিলাম, কিন্তু আপনি তো দেখলেন না, আর আমাকে বধূ বেশে আপনও করে নিলেন না। সকাল যখন সূর্যের আলো ধীরে ধীরে উঁচু হতে শুরু করে, প্রকৃতি নতুনভাবে জাগ্রত হয়ে উঠেছে, পাখিরা গান গায় এবং শীতল বাতাসে সতেজতা ভরে উঠেছে। গ্রামের সুন্দর এই দৃশ্য যে দেখবি সেই মোহিত হবে। সালোয়ার স্যুট পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ফারা। সঙ্গী আছে কলেজের বান্ধবী আর বড় মামা মেয়ে স্নেহা। কলেজে আজকে পরীক্ষা আছে দুজনের, আপাতত কলেজে যেতেই হবে। দুদিন ধরে ধুম জ্বর থাকার কারণে খুব একটা পড়তে পারেনি ফারা। এখন হাঁটতে হাঁটতেই বইয়ে চোখ বোলাতে লাগলো। কি রে ফারহা, এখন কি পড়ছিস? স্নেহার কথায় দুম করে বইটা বন্ধ করে দিল ফারা। পড়বো না তো আর কি বা করব? তুই কি আমাকে দেখাবি? নিজে তো একটা শব্দও পারিস না। স্নেহা 32 পাটি দাঁত দেখালো। পড়াশোনার কোনো কালই মাথায় ঢোকে। কলেজ গেটের কাছাকাছি আসা মাত্র নজরে এলো সায়র, তাদের ব্যাচেরই। সায়রকে দেখে নাক ছিটকায় ফারা। যখনই দেখে তখনই বলবে, ও ফারা, তোমার কি অবস্থা? পড়াশোনার কি খবর? আচ্ছা, তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো? ভেঙচি কাটলো ফারা। সে পড়াশোনা করবে না, পরীক্ষা দেবে না, তাতে ওর কি? সবসময় ছুকছুক করে খালি। স্নেহা কনুই দিয়ে ধাক্কা দিয়ে ফারাকে ফিসফিস করে বলল, ওই দেখ ফারহা, সায়ের ভাইয়া। ফারা ফের নাক কুচকে নিল। কিসের ভাইয়া? ওই স্নেহাও আমাদের বয়সী, বুঝলি? ভাইয়া ডাকার কি আছে? দাঁত বের করে হেসে ফেলল স্নেহা। সায়ের শক্তপোক্ত এক যুবক, তাকে দেখে বোঝার উপায় নেই সে সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। যেমন চেহারা তার ঠিক উল্টো মন, মেয়েদের সাথে গায়ে পড়ে বন্ধুত্ব করতে চায়। ফারা এক প্রকার পাশ কাটিয়েই চলে যেতে নিল। সায়ের অল্প বিস্তর দৌড়ে এগিয়ে এলো। এই ফারা, চলে যাচ্ছ যে? ফারা মেয়েকে হেসে দেখিয়ে আওড়ালো, আরে যাচ্ছিলাম তো অফিস রুমে, আজকে ফি জমা দিতে হবে। সায়ের হাসলো। হাসি দেখে গা পিত্তি জ্বলে ওঠে ফারার। স্নেহা ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, চল চল দেখি, হয়ে যাবে তো। ফারা একই টোনে বলল, হ্যাঁ সায়র, আমরা বরং আসি কেমন? আমাদের ফ্রি দিয়ে আবার হল খুঁজতে হবে। সায়ের বেশ বুঝতে পারছে তাকে পাত্তা দিচ্ছে না ফারা। রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার। মস্তিষ্কে জানান দিল সে তো এই মেয়েকে পটিয়েই ছাড়বে। আসিফ রুমে ফি জমা দিয়ে হল রুমে চলে গেছে ফারা। সিট খুঁজে নিল নিজের। পরীক্ষা শুরু হওয়ার আগেই 30 মিনিট বাকি আছে। এতক্ষণ ক্লাসে বসে থাকতে মোটেও ভালো লাগছে না। স্নেহা চল বাইরে যাই।
নিজের পছন্দের একজন ফ্রেন্ডের সাথে গল্প জুড়েছে স্নেহা। এমন মুহূর্তে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো বোধ হয়। যা তো, এখন পারবো না। বগলবাবা করে স্নেহাকে নিয়ে বেরিয়ে এলো ফারা। বেচারি স্নেহা তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। তার পছন্দের মানুষ বলতে গেলে ক্রাশ, তাকে রেখে ফাজিলটার সাথে এখন ঘুরঘুর করতে হচ্ছে। গাল ফুলিয়ে হাঁটছে স্নেহা। একটু দূরে যেতেই নজরে এলো ওদের এলাকায় থাকা চেয়ারম্যানের বড় ছেলের বউকে। মহিলা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছেন ফারার পানে। ফারা ওনাকে দেখেও কিছু বলল না, উটো মুখ বাঁকিয়ে যেতে লাগলো। পাশে থাকা আরেকজনকে চেয়ারম্যানের বউ ফিসফিস করে বলতে লাগলেন, এই তো সেই মাইয়াটা না, যারে জামাই বিয়ে করে ফালাইয়া গেছে। অনাকাঙ্ক্ষিত বাক্যগুলো কর্ণকুহর হওয়া মাত্রই রাগে ফুটে উঠল ফারা। পা জোড়া থামে তার। তাদের কথোপকথন চলছে। আরে হ্যাঁ, এই মেয়েটাই তো, দেখো কেমন নির্লজ্জের মতো করে ঘুরে বেড়াচ্ছে। চুপ থাকতে পারল না ফারা। রাগে দুমদাম পা ফেলে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে আমার জামাই বিয়ে করে ফেলে যাক বা নিয়ে যাক, তাতে আপনাদের কি? আপনাদের তো আর বিয়ে করে ফেলে যায়নি। পরশ সমালোচনা না করে নিজের চরকায় তেল দিন। আর যদি আমাকে নিয়ে কানাঘুষা করতে শুনি, তাহলে চুলগুলো আর একটাও মাথায় থাকবে না। মহিলা দুজন থতমত খেয়ে গেলেন। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে চেয়ারম্যানের বউ বলে ওঠে, ছি ছি, কি বেহায়া মেয়ে গো তুমি, লজ্জা বলতে নেই কিছু? না, নেই। মুখের উপরে উত্তর দিয়ে পা বাড়ায় ফারা। পরীক্ষা দেবে না সে। 1 বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। একটা অচেনা পুরুষ, তার জন্য আজকেও তাকে কথা শুনতে হয়। আচ্ছা, সে কেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো নিয়ে গেলেন না? ফারাই বা কেন লোকটার নামে নাক ফুল হাতে নোয়া পড়ে বেড়ায়? ফাইলপত্র রেখে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে গেল ফারা। স্নেহা জিনিসগুলো নিয়ে ছুটতে লাগলো তার পিছু পিছু। ফারা বেরিয়ে গেছে অনেক আগেই, তাকে খুঁজে পাওয়ার উপায় নেই। বাড়ির দালানে এসে কুয়া থেকে পানি নিয়ে মাথায় ঢাললো ফারা। বাড়ির কাজের মেয়ে সুরাইয়া আটকে ওঠে, দৌড়ে ভেতরে গেল। বড় চাচি, ও বড় চাচি, দেখা যাও ফারহা আপা কি করতেছে। বড় চাচি, ও বড় চাচি। রান্নাঘরে ব্যস্ত ছিলেন আরিফা আহমেদ, সাথে ছিল জয়নাল আহমেদের স্ত্রী শায়লা আহমেদ। সুরাইয়া চিৎকার শুনে বেরিয়ে এলেন ওনারা। বাড়ির পুরুষরা আপাতত কাজে বেরিয়েছে। সুরাইয়াকে এক ধমক লাগিয়ে বলল, কি হয়েছে, এমনি চিৎকার করছিস কেন? সুরাইয়া রীতিমতো হাঁপাচ্ছে। ছোট চাচি, গিয়ে দেখো ফারহা আপা কি করতেছে। ফারার নামটা শুনে বক্ষপিণ্ডে ধক করে উঠল আরিফা আহমেদের। দ্রুত পায়ে বেরিয়ে দালানে গেলেন। কুয়া থেকে একের পর এক বালতি পানি নিয়ে মাথায় ঢালতে ব্যস্ত ফারা। সামনে তাড়াতাড়ি গিয়ে বালতি টেনে ধরলো। ফারহা, এসব কি করতেছিস? বালতি ফেলে দিল শায়লা আহমেদ। আরিফা গিয়ে ঠাস করে একটা চর বসালো ফারার গালে। কি করছিস এগুলো? 2 দিন হলো জ্বর কমেছে, আর তুই আজকে আবার এভাবে পানি ঢেলেই চলেছিস, তাও আবার কুয়ার ঠান্ডা পানি। নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ফারা। বারংবার মস্তিষ্কে মহিলাগুলোর কথা, বাজে মন্তব্যগুলো মাথা নাড়া দিচ্ছে। বিনা ব্যাক বায়ে গটগট করে বাড়ির ভিতরে পা রাখলো সে। চুপচাপ এগিয়ে যেতে লাগলো উপরের দিকে। সালোয়ার স্যুট থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে মেঝেতে। তাও সে থেমে নেই। উপরে সিঁড়ি বেয়ে দোতলার ঘরে গেল। আরিফা আহমেদ চিন্তিত হলেন, ফারা তো শুধু শুধু এমন করবে না। শায়লা আহমেদ সুরাইয়াকে তাড়া দিল। সুরাইয়া, পানিগুলো মুছে নে তো, এখনই তোর চাচারা কাছ থেকে চলে আসবে। সুরাইয়া রাগলো। ইস, এই ফারা আপার লাইগা তাদের ডাবল কাম করতে হইতেছে, ভাল লাগে না। মনে মনে বিড়বিড় করতে লাগলো সুরাইয়া। রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার কাছে চুপটি করে বসে রইল ফারা। বুকের ধুকপুকানি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 17 বছর বয়সে কত কি দেখে নিল, কত মানুষ চিনে নিল। পুরোটা জীবন তো এখনো বাকি আছে, আর কি কি দেখতে হবে আল্লাহ মালুম। উঠে গিয়ে বাথরুমে জামা ছেড়ে বেরিয়ে এলো ফারা। বিছানায় মাথায় এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে হানা দিল আঁখি পটে। ফারিয়া আহমেদ উকি দিয়ে দেখে গেছেন এক নজর। মেয়েটা ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত করছেন না। স্নেহা আসলেই জানতে পারবে কি হয়েছিল। দরজা আলগোছে বন্ধ করে চলে গেলেন ফারিয়া আহমেদ। সমুদ্রের উত্তাল ও ভয়ঙ্কর রূপ প্রকৃতির এক অদ্ভুত শক্তি প্রদর্শন করে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে ইতোমধ্যেই। সূর্যের আলো একদম ম্লান। মেঘের ভেতরে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশ নিচে ক্ষুব্ধ হয়ে উঠেছে। জাহাজ এগিয়ে চলেছে সামনের দিকে, টহল দিচ্ছে। বিশাল বিশাল ঢেউ বাতাসের দাপটে সাগরের বুকের চিরে উঠে আসছে একটু পরপর। ঢেউগুলো একে অপরের উপরে আছড়ে পড়ছে জাহাজের দিকে, যেন বিশাল জলদৈত্য নাচছে। সফেদ ইউনিফর্ম, মাথায় সাদা রঙের টুপি, যেখানে গোল্ডেন বেল্ট লাগানো, কাঁধে লাগানো
ব্যাজ লাগানো, হাতেও ব্যাজ লাগানো, কালো রঙের পলিশ করা বুট জুতো পরা। ধীরে ধীরে জাহাজের শেষ প্রান্তে এসে দাঁড়ালো লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। ইগল আখির চক্ষুদয় আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিল। লেফটেন্যান্ট, আমাদেরকে এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে? তাসফিনের আন্ডারে কাজ করা একজন লেফটেন্যান্ট নাইম ইসলাম। তাসফিন আরও একবার সমুদ্রবক্ষে দৃষ্টি বুলিয়ে আওড়ালো, লেফটেন্যান্ট, আমাদের কি এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে? মৃদু হাসল নাইম ইসলাম। তাসফিন বিশেষ কিছু বলল না, বিনা বাক্য ব্যয়ে এগিয়ে গেল জাহাজের ভেতরের দিকে। অনেকগুলো দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সেই যে একটি বছর পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সব ছেড়ে ছুড়ে এসেছিল, তারপর আর যাওয়া হয়নি। বিশেষ দিনগুলোতে ছুটি পাওয়ার পরেও সে অন ডিউটিতেই ছিল। বারান্দায় বড়ইগুলো বড় ডালাই টিপে টিপে ফাটিয়ে রোদে শুকানো দিচ্ছে রুবেনা শেখ। গরম চলে আসতেই খুব একটা বাকি নেই, তাই তো আগে থেকে আচার বানিয়ে রাখতে চাচ্ছেন। আচারগুলো গরমে খেতে ভালোই লাগে। বড় আরেকটা ডালা নিয়ে ছাদে উঠে এলো নূপুর শেখ। এই নাও মা, বড় থালার বড়ইগুলো। আদরের ছোট মেয়ে নূপুর শেখ। ভাগ্যক্রমে স্বামীর নামেও শেখ রয়েছে, স্বামী সাইফুল শেখ। দুপুর এবং সাইফুল দুজনেই শেখ পরিবারই থাকে। সাইফুলের আপন বলতে কেউ নেই, একটা ফ্ল্যাটে আলাদাভাবে থাকতো সে। রুবেনা শেখ নিজে পছন্দ করেছেন সাইফুলকে, অতঃপর আয়োজন করে বিয়ের পরে একটা ছোট ছেলে হয় তাদের। ছেলেকে নিয়ে ফ্ল্যাটে সারাদিন একা থাকতে হয় নূপুরকে। মাঝে মধ্যে সাইফুল কাজের সূত্রে বাইরে যাওয়া আসা লেগেই থাকে। ছেলে মাহিনকে নিয়ে একা থাকতে পারে না নূপুর। রুবেনার নাতনিকে ভীষণভাবে মিস করেন। তারপর আর থাকতে না পেরে সাইফুল শেখকে জোর জবরদস্তিপূর্বক শেখ পরিতেই নিয়ে আসে। মাহিন ফুটবল নিয়ে খেলা করতে ব্যস্ত। নূপুর মায়ের পাশেই বসল। রুবেনা শেখের দেবর আলাফ শেখ আপাতত বাড়িতে নেই, ওনার স্ত্রী রাইমা শেখ রান্নাঘরে আছেন। আম্মু, ভাইয়া সকালে ফোন করেছিল, কথা বললে না যে? মুখ কুঁচকে নিলেন রুবেনা শেখ। তাসফিনের সঙ্গে কথা বলে না তিনি আজ 1 বছর হলো। সেই যে ছেলেটা গিয়েছে এরপরও ফেরেনি। আজকে যদি বিয়েটা মেনে নিত তাহলে তো মাহিনের মতোই একটা বাচ্চা থাকতো। ছেলে যেমন জেদি, তার মাও তেমন। ওর কথা একদম বলবি না নূপুর। সেদিন কি করছিল ভুলে গেছিস নাকি? হেসে ফেলল নূপুর। আম্মু, এই জন্য তুমি ভাইয়ের সাথে কথা বলবে না? দিব্যি তো সৌহার্দ্য ভাইয়ের সঙ্গে কথা বলো। চুপ রইলেন রুবেনা শেখ। ঝুমুর কোথায়? ঝুমুর, নূপুর এবং তাসফিন ভাই বোন। সৌহার্দ্য দেবরের বড় ছেলে, তাদের একটাই ছেলে। ফোনের টুন শব্দ হওয়া মাত্রই গামছায় হাত মুছে নিল নূপুর। চোখ দুটো তার চকচক করে ওঠে। নাও, এসে গেছে আবার ফোন। এই নাও, কথা বলো। মুখ বাঁকিয়ে নেয় রুবেনা শেখ। মায়ের বাচ্চা মুখ দেখে আবারও হেসে ফেলেন নূপুর। হ্যালো ভাইয়া, ভাইয়া কেমন আছো? তাসফিন গাড়িতে চলছে আপন গতিতে। জঙ্গলের পথে রওনা হয়েছে তারা। সঙ্গে রয়েছে আরও কিছু কমান্ডোরা। বন্ধুদের নিয়ে বাড়ির পথে বেরিয়েছে তাসফিন। মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর মাহিন কোথায়? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। মাহিন খেলছে। এই মাহিন, মামার সাথে কথা বলবি না? মাহিন ছুটে এলো বলটা ফেলে, ছোট্ট হাতে কানে ধরে ফোনটা। হ্যালো বড় মামা, কেমন আছো তুমি? আধো আধো কণ্ঠস্বর শুনে প্রশান্তি পেল তাসফিন। আমি ভালো মামা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো মামা। তোমার বোন আমাকে সব সময় বকে। নিজের নামে ভাইয়ের কাছে নালিশ করছে, তাও আবার নিজের পেটের সন্তান। থতমত খেয়ে গেল নূপুর। তাসফিন চমকালো, হাসলো। আচ্ছা মামু, আমি বাড়িতে আসলে তোমার আম্মুকে বকে দেব। কান বলে দিল নূপুর। গাল ফুলিয়ে ফেলে মাহিন। আবারও একই সঙ্গে বলল, মামা আমাকে মারছে তো। তুমি আম্মুকে ফোন দাও তো, আমি বকা দিচ্ছি। চোখে মুখে আনন্দের ছড়াছড়ি মাহিনের। 5 বছরের ছোট্ট ছেলেটা মাহিন। হ্যাঁ ভাইয়া বলো। তাসফিন ধমকে সুরে বলে, এই একদম তুই মাহিনকে কিছু বলবি না নূপুর। আমি কি বললাম ভাইয়া? ও তো সারাদিন। চুপ কর, আমি ওর সম্পর্কে একটা কথা শুনতে চাই না। বিষণ্ণতা ছেয়ে গেল নূপুরের মুখাবয়ব জুড়ে। নূপুর? জি। আম্মু কোথায়? পাশে বসে কথা শুনছে। ওনাকে ফোন দে। নূপুর ফোন এগিয়ে দিল রুবেনা শেখের দিকে। তিনি কথা বলতে চান না, তারপরও জোরপূর্বক ফোন দিলেন নূপুর। কি হো?
হেসে ফেলল তাসফিন মায়ের অভিমান কণ্ঠস্বরে। ছেলে ফোড়ন কেটে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার কণ্ঠস্বর এমন কেন? মায়ের রাড়ি মিশ্রিত কথাগুলো শুনে হেসে ফেলল তাসফিন। আপনার হাজব্যান্ড কি আপনাকে কিছু বলেছে নাকি? এত রাগ করছেন কেন? তেতে উঠলেন রুবেনা শেখ। তোর মতো না তোর বাপ, তুই যে কেন এমন আল্লাহ মালুম। তোকে যে নিজের বউকে ফেলে চলে গেছিস, এখন আবার মস্করা করছিস আমার সঙ্গে। বিয়ে করা নববধূকে ফেলে আসা স্মৃতিগুলো মস্তিষ্কে নাড়া দেয়। চোল শক্ত হয়ে এলো তাসফিনের, রাগল সে। তবে তা সংযত করতে হবে এই মুহূর্তে। এটা কি আমার দোষ আম্মু? তুমি বললে বিয়ে করতে, করলাম বিয়ে, এখন যে সংসার করতে হবে এটা তো বলনি। রুবেনা শেখ দাঁতে দাঁত পিষলেন। 1 বছর ধরে বাড়ি ফিরলি না, যদি ফিরতি, সংসারটা যদি করতি, তাহলে আজকে মাহিনের মতো তোরও একটা ছেলে থাকতো। মায়ের কথায় চুপ থাকতে পারল না তাসফিন, সশব্দেই হেসে ফেলল। তুমি আর বদলাবে না আম্মু। রুবেনা শেষ কিছু বলতে নিবেন তার পূর্বেই তাসফিন ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আম্মু ফোন রাখছে, কেমন, পরে কথা হবে। চট করে ফোন রেখে দিল তাসফিন। রুবেনা শেখ সন্দিহান দৃষ্টিতে তাকালেন, বিড়বিড় করে বললেন, ওর আবার কি হলো? হলুদ রঙের শাড়ি, হাতে পায়ে হলুদ রঙের বাহারি চুড়ি এবং কানের পিঠে গুজে নিয়েছে আলোকনন্দা ফুল। নিজেকে আয়না দেখে মুচকি হাসলো ফারা। বাধাই করে লজ্জা মাখা মুখশ্রী নিয়ে বলল, ওরে ফারা, এ রূপে তুই বাইরে গেলে তো সবাই জ্ঞান হারাবে। হতে পারে রূপের আগুনে ঝলসে যাবে। ইস! আয়নায় নিজেকে দেখে হাসলো ফারা। আজকে তার আর স্নেহের ছোটবেলার বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান। সকাল সকাল যাবে ওরা, বেশি দেরি করা যাবে না। পায়ে উঁচু হিল জুতো পরে বেরিয়ে পড়ল ফারা। দালানের কাছে আসা মাত্রই পেছন ফিরে তাকালো, নবীন দাঁড়িয়ে আছে। ফারা, কোথায় যাচ্ছিস? নবীন ফারার বড় ভাই, বয়সের গ্যাপ 2 বছরের, শাইলা আহমেদের ছেলে তিনি। ও মা, তুমি জানো না? ও, তুমি জানবে কি করে, তুমি তো ছিলেই না। আচ্ছা শোনো, আজকে বেলির গায়ে হলুদ ভাইয়া, ওই অনুষ্ঠানে যাচ্ছি। পা ফেলে এগিয়ে এলো নবীন। স্নেহা কোথায়? ও কি তোর সঙ্গে যাবে না? আরে ও তো বাইরেই। এসে গেছি। দালানের কাছে এসে দাঁড়ালো স্নেহা। সেও হলুদ রঙা শাড়ি জড়িয়েছে। নবীন মৃদু হেসে বলল, আরে বাহ, 2 রাজকন্যাকে মাশাআল্লাহ সুন্দর দেখতে লাগছে। স্নেহা এবং ফারা দুজনেই হাসলো। নবীন ফোন বের করে দুজনের ছবি তুলল, পকেটে ফোন গুজে বলল, চল আজকে আমি তোদের পৌঁছে দিয়ে আসি। ফারা ব্যস্ত কণ্ঠে আওড়ালো, আরে ভাইয়া লাগবে না, তোমাকে শুধু শুধু কষ্ট করে যেতে হবে না। তাছাড়া রাস্তায় তো আমাদের আরো ফ্রেন্ড থাকবে, ওদের সাথে নিতে হবে, তাহলে তোমার দেরি হবে। আর তুমি এতক্ষণ অপেক্ষা করবে নাকি? কষ্ট হবে না বুঝি? সশব্দে হেসে ফেলল নবীন। ফারা গাল টেনে বলল, ওরে পাকা বুড়ি একটা। আচ্ছা ঠিক আছে, যা তোরা, আর হ্যাঁ সাবধানে যাবে কিন্তু। ফারা হেসে উপর নিচে মাথা নাড়ল। অতঃপর স্নেহা আর ফারা দুজনেই বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে লোকমুখে শুনছে এলাকার শেষ প্রান্তে যে রফিক আজাদ ওনার বড় রিসোর্টে নাকি নেভির কমান্ডোরা উঠেছে। নেভির কমান্ডার শব্দটি তীব্রভাবে কর্ণস্পর্শ হলো ফারার। থমকালো তার হৃদয় স্পন্দন, পাজরা থামল তার। স্নেহা আশ্চর্যের ন্যায় তাকিয়ে রইল। কিরে, থেমে গেলি কেন ফারহা? দেরি হচ্ছে তো। ফারা চুল নাড়ল না, দাঁড়িয়ে রইল ঠাই। যে লোকগুলো আলোচনা করছিল হেঁটে চলে এসেছে নিজেদের মতো। স্নেহা পিছন ফিরে ফারার দিকে এগিয়ে গেল। ফারহা, কিরে, কি হয়েছে? অষ্টদয় তির করে কাঁপছে ফারার। নেভির কমান্ডার, 1 বছর পূর্বে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল, সে অচেনা মানুষটাও নাকি নৌবাহিনীরই একজন লেফটেন্যান্ট কমান্ডার। তুই শুনলি স্নেহা, ওরা কি বলল? স্নেহা ভ্রুকুচকে নিল। হ্যাঁ শুনলাম তো, রফিক আজাদ ওনার রিপোর্টে কমান্ডোরা উঠেছে। ফারা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কি বলবে? না, আপাতত বলার প্রয়োজন নেই, আগে সঠিকটা জানার প্রয়োজন। না, বলছিলাম যে এর আগে তো কখনো আমরা সচক্ষে নেভিদের সামনে থেকে দেখিনি, তাই ভাবছি ফেরার সময় যাব। কি বলিস? স্নেহা চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো। কি বললি? তুই নেভিদের দেখতে শেষ প্রান্তে যাবি? ফারা বিরক্ত হলো। তো কি হবে গেলে? হাঁটতে লাগলো ফারা। স্নেহা দ্রুত গতিতে পা বাড়ায়। এই, চাচি জানলে কি হবে ভাবতে পারছিস? কিছু হবে না রে, তুই যাবি কিনা বল। অগত্যা যেতে হবে স্নেহাকে, কিছু করার নেই, আপাতত যেতেই হবে। আকাশের নীলিমায় সূর্যের মেঘমালা
মেঘমাখা সোনালি আভা, পাখিদের ঘরে ফেরার ব্যস্ততা, আর বাতাসে এক ধরনের মিষ্টি প্রশান্তি। নর্মাল ট্রাউজার, তার সঙ্গে ব্ল্যাক টি শার্ট, ট্রাউজারের পায়ের দিকটায় ম্যাচিং করা লেস লাগানো। পকেটে হাত গুজে রিসোর্টের চারিদিকে ঘুরে দেখছে তাসফিন শেখ। রিসোর্টের পেছন দিকে নারকেলের গাছের বাগান, ধীরে ধীরে রোদেলা আকাশ মুহূর্তেই মেঘে ঢেকে গেছে। আকাশ পানে এক পলক দৃষ্টি ফেরায় তাসফিন। বাগানের দিকে কারোর পায়ের খচখচানির শব্দ কানে খাড়া করে এলো তার। সতর্ক ভঙ্গিতে পা টিপে টিপে এগিয়ে গেল তাসফিন। হলুদ রঙের আঁচল নজরে এলো তার। ইগল চক্ষুদয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। কে ওখানে? পৌরুষালী কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারা। তারা এসেছিল লুকিয়ে লুকিয়ে নেভিদেরকে দেখবে বলে, অথচ বাগানের দিকে আসতে গিয়ে হিল জুতা জোড়া সমস্যা করলো। একটা জুতোর হিল ভেঙে গেছে, সেটা তুলতেই ব্যস্ত সে। সামনের দিকে দাঁড়িয়ে আছে স্নেহা। আকস্মাৎ তাসফিনকে দেখে চিৎকার করে দৌড় লাগায় স্নেহা। ফারা পালা পালা! ফারা জুতা জোড়া ফেলে দৌড় লাগালো, কিন্তু তাতেও ব্যর্থ হলো সে। বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে তার নরম তুলতুলে হাতখানা। ঠিক তৎক্ষণাৎই টুপটাপ করে বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে তার ঝমঝমে শব্দ তুলে মাটি স্পর্শ করতে লাগলো। গাছের পাতাগুলো ভিজে চকচক করে উঠেছে। বৃষ্টি যেন ধরণীকে সতেজ করে তুলতে ব্যস্ত। ধুলো বালি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে চারিদিকটায়। আবারও একই কণ্ঠস্বর। এবারে ফিরে তাকালো ফারা। ভেজা স্নিগ্ধ মুখশ্রী দেখে হৃদয় স্পন্দন ধুক করে উঠল তাসফিনের। ওষ্ঠদয় আলাদা হয়ে এলো, হাতের বাঁধন এলো ঢিলে হয়ে। বাইরে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে এখনো। সন্ধ্যা ঘনিয়ে এলো। টাওয়েল দিয়ে মাথাটা মুছে বারান্দায় মেলে দিল ফারা। দৃষ্টি তার বৃষ্টির দিকে। এই তো মধ্যখানে উপরে কোনো কিছু না থাকায় আকাশ ফেটে বৃষ্টির পানি বাড়ির মাঝখানেই পড়ছে। বাড়ি ধুয়ে নোংরা পানিগুলো বেরিয়ে যাচ্ছে ছোট্ট পাইপ দিয়ে। পিলারের কাছে দাঁড়িয়ে আছে ফারা। মনে পড়ে যাচ্ছে ঘণ্টাখানেক আগের দৃশ্য। সে অনাকাঙ্ক্ষিত পুরুষের হাতের বন্দী ছিল তার কোমল হাত। তাকিয়েছিল নির্নিমেষ। চোখের গভীরতায় কি যেন ছিল। লম্বা সুঠাম দেহি সুশ্রী চেহারার অধিকারী, গাল জুড়ে ছাপা দাড়ি। বৃষ্টির পানিতে ভিজে গায়ের কালো টি শার্ট লেপটে ছিল। হাতের বাঁধন ঢিলে হতেই ছুটে পালিয়ে এসেছিল ফারা। আসার সময় এক নজর পিছন ফিরে দেখেছিল সে। লোকটা সেই একই ভঙ্গিতেই দাঁড়িয়েছিল। ফারা, খেতে আয়। মায়ের কণ্ঠস্বর শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো ফারা। দ্রুত পায়ে নিচে গেল। রান্নাঘরের পাশেই ডাইনিং টেবিল। খেতে বসেছে জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ, নবীন আহমেদ আর স্নেহা। পদে পদে হাঁচি দিচ্ছে স্নেহা। ফারা টুক করে পাশের খালি চেয়ারে বসে পড়ল। স্নেহার দিকে চোখাচোখি হতেই স্নেহা কটমট করে তাকালো তার দিকে। চোখাচোখিতেই যেন বলছে, তোর জন্য আমার এই অবস্থা হয়েছে। তুই যদি না যেতি তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না, আর না আমার হাঁচিতে হাঁচিতে জান বের হতো। কথাগুলো মুখ ফুটে বলতে পারল না স্নেহা। চোখে চোখে বুঝে নিল ফারা। হঠাৎই ফুস করে একটা শব্দ হলো। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করল উপস্থিত সবাই। ফারা কি একটা ভেবে জোরে জোরে হেসে উঠল। আরিফা আহমেদ মেয়ের হাসির কারণ খুঁজে পেলেন না। শায়লা আহমেদ বকুবের ন্যায় সুধায়, তুই হাসছিস কেন ফারা? ফারা কিছু বলতে নিয়েও থামতে হলো তাকে। পায়ে ক্ষীণ ব্যথা অনুভব করলো সে। স্নেহা পা দিয়ে চেপে ধরেছে তাকে। অজ্ঞতা চুপ থাকতে হয়েছে। খাওয়ার শেষে দুজনার রুমের দিকে এগোচ্ছে। আকস্মিক ফারা স্নেহার কানে ফিসফিস করে বলল, আমি কিন্তু শুনেছি তুই হাঁচি আটকাতে গিয়ে পাত দিয়েছিস। দাঁত কটমট করে তেড়ে আসে স্নেহা। ফলস্বরূপ এক ছুট লাগালো ফারা। তোর ভবিষ্যৎ জামাইকে এই কথা বলে দেব একদিন আমি। ফারার বাচ্চা, তোকে আমি। ফারাকে আর পাইকে দৌড়ে রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। নিজ রুমে বিছানার উপরে উঠে উবু হয়ে শুয়ে পড়ল তাসফিন। কপালের উপরে এক হাত রাখা, দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। অথচ মস্তিষ্ক মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদলখানে। বৃষ্টির পানিতে ভিজে চকচক করছিল তার কবুতরি পেল। ছোটখাটো দেহখানা, ওষ্ঠধর কাঁপছিল তিতির করে। তাসফিন এক মুহূর্তের জন্য বশীভূত হলো, হারিয়ে ফেলল নিজ সত্তা। দমবন্ধকর এই পরিস্থিতিতে থমকে ছিল তার হৃদস্পন্দন। চোখেতে বিছানায় উঠে বসল সে। শান্ত শিথিল দৃষ্টি অশান্ত হয়ে এলো। এলোমেলো দৃষ্টি ফেলল চারিপাশে। এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল তার সদ্য বিয়ে হওয়া বধূর কথা। স্মরণে এলো ফেলে যাওয়া মুহূর্তটা। আচ্ছা, তার ছোট্ট নাদুস নদুস বউটা এখনো তাকে স্বামী বলে মানে? বিয়ে বাড়িতে লোকমুখে শুনেছে বউ তার বড়ই ছোট এবং নাদুস নদুস। সচক্ষে তো আর দেখেনি তাসফিন, তাই সঠিকটা বলতে পারছে না। আর না পারছি মনের
ক্যানভাসে তার আঁকিবুকি করতে। পরক্ষণে নিজেকে দুটি বিচ্ছি গালি দিল সে। পুরো 1 বছর পেরিয়ে গেছে, এখনো কি মেয়েটা তার জন্য থাকবে? দেখা গিয়েছে বিয়ে করে সংসার করছে বোধহয়। ভালো হয়েছে, তার প্রফেশনাল কাজের জায়গায় কেউ এই বিষয়টা তেমন জানে না। ভাই সৌহার্দ্য ছাড়া। বিছানা ছেড়ে বাইরে এলো তাসফিন। বৃষ্টি ধীরে ধীরে কমে এসেছে। কৃষ্ণপুর এলাকায় আসার এক বিশেষ কারণ রয়েছে। তাদের টিমের একজন লেফটেন্যান্ট তার বন্ধু ইকবালের চাচাতো বোনের বিয়ে। যেহেতু তারা এই পথ ধরে এসেছে, তাই তার চাচা ভীষণভাবে চাইছেন বিয়ে যাতে তারা উপস্থিত থাকে। না করতে ইচ্ছে করলো না তাসফিনের। বিয়েটা মিটে গেলেই বাড়িতে ফিরবে সে। বহুদিন পর মায়ের আদলখানি মন ভরে দেখবে, বাবাকে আলিঙ্গন করবে। চমৎকার মুহূর্তগুলো কল্পনা করতে করতেই প্রশান্তির নিঃশ্বাস টেনে নিল তাসফিন। তবে অস্থির হচ্ছে হৃদয় পাড়া। কি ওই মেয়েটা? পবিত্র এক মুখের দেখা মিলল। জানতে তো হবেই কে সে রমণী। সকাল সকাল ঝুমুর কলেজের জন্য তৈরি হয়েছে। আজকে আর তার অনার্সের এক্সাম আছে। তাড়াহুড়ো করছে সবকিছুতেই। ব্যাগপত্র নিয়ে দোতলা থেকে নেমে এলো। নবুর সকাল সকাল তাকে বেরিয়ে যেতে দেখে শুধায়, কি রে ঝুমুর, এখনই চলে যাচ্ছিস? টেবিলের উপরে থাকা এক গ্লাস জুস তুলে ছট করে খেয়ে নিল। আরে আপু, আজকে আমার কলেজে এক্সাম আছে তো। নবুর তাড়াহুড়ো করে খাবার প্লেটে দিল। তাহলে খেয়ে যা, এভাবে খালি পেটে যাবি নাকি? ঝুমুর শুনল না, অসম্মতি জানায়। না না, আমি কলেজে কিছু একটা খেয়ে নেব। পা বাড়ায় সদর দরজার দিকে। কোনোই টেনে ধরে রুবেনা শেখ। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব সব। চুপচাপ খেতে বস। মায়ের ধমক খেয়ে মুখ চুপসে গেল ঝুমুরের। সাইফুল সবই অফিসের জন্য তৈরি হয়ে নিচে এলো। শালিকার চুপসে যাওয়া মুখ দেখে শুধায়, কি ব্যাপার শালিকা সাহেব, মন খারাপ কেন? পাশে চেয়ারে বসেছেন সাইফুল শেখ। আর বলো না দুলা ভাই, আম্মু শুধু শুধু জোর করছে। খাবার বেড়ে দিচ্ছে নূপুর। রুবেনা শেখ রেজওয়ান শেখকে ডেকে আনছেন খেতে। ঝুমুর, আজকে তো তোমার পরীক্ষা আছে তাই না? বাবা গলায় মাথা দুলালো ঝুমুর। অল্প হাসলেন রেজওয়ান শেখ। খেতে খেতে গল্প জুড়ে দিলেন সাইফুল শেখের সঙ্গে। তোমার ব্যবসা কেমন চলছে সাইফুল? রুটির টুকরো মুখে পড়ে ভদ্রভাবে বলল, আলহামদুলিল্লাহ ভালোই চলছে আব্বু। এই তো গত মাসে আবার রাজশাহী যাব। সাইফুল যাওয়ার কথা শুনে হাত থেমে গেল নূপুরের। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার পানে। সবার অগোচরে হাসল সাইফুল। সাইফুল বিভিন্ন যন্ত্রপাতি রপ্তানি করে। রেজওয়ান শেখের শহরের মধ্যে একটা সুপার শপ এবং ধানমন্ডির দিকে আরেকটা সুপার শপ রয়েছে। বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা। রেজওয়ান আশেপাশের দৃষ্টি বুলিয়ে রুবেনা শেখের উদ্দেশ্যে শুধায়, মাহিন কোথায়? ও কেন নেই? নূপুর চট করে বলে ওঠে, ও এখনো ঘুমোচ্ছে আব্বু। রুবেনা শেখও বলে, হ্যাঁ তোমরা খেয়ে নাও, মাহিন উঠলে আমরা একসঙ্গে খাবো নে। রেজওয়ান শেখ আর কথা বাড়ালেন না। যে যার মতো খাবার শেষ করে কাজে বেরিয়ে পড়ল। রেজওয়ান শেখ গাড়ি নিয়ে সুপার শপের দিকে গেল। সাইফুল নিজের গাড়িতে ঝুমুরকে নিয়ে বের হলো। তাকে কলেজে ড্রপ করে নিজের অফিসে বেরিয়ে যায়। প্লেটগুলো নিয়ে কিচেনে রেখে এলো নূপুর। একটু পরেই তাদের কাজের মাসি দীপ্তি আসবে। তিনি এলেই ধুয়ে দেবেন। বিয়ে বাড়িতে যাবে আহমেদ পরিবার থেকে ফারাজ, স্নেহা, নবীন, আরিফা আহমেদ এবং শায়লা আহমেদ। কত করে বলেছে যাতে বেলির বিয়েতে তারা থাকে। গোধূলি নেমে এসেছে। রাত 8টায় বিয়ে। এখনই বের হতে হবে, না হলে দেরি হয়ে যাবে। কমলার মধ্যে স্বর্ণের চুরির কাজ করা একটি শাড়ি পরেছে আরিফা আহমেদ। শায়লা একই রকমের, তবে তা নীলের মধ্যেই পড়েছে। ফারা জারদোশি লেহেঙ্গা, গাঢ় নীল রঙের। এই লেহেঙ্গার ভারী জারদোশি কাজ করা, যা রাজকীয় লোক দেয়। গোল্ডেন শেডের এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। স্নেহা নিয়ন গ্রিন মিরর ওয়ার্ক লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার বডি ও দোপাটার ছোট ছোট আয়নায় কাজ করা। গাড়িতে বসে আছে সবাই। যত এগোচ্ছে বুকে ধুকপুকানি তীব্র হচ্ছে ফারার। তার কারণ বোধ কম্যতর নয়। আকস্মিক মনে হচ্ছে কাছের মানুষ খুব কাছে রয়েছে। গোলাপি ওষ্ঠযুগল বারংবার ভিজিয়ে নিচ্ছে সে। বিয়েবাড়িতে যেতেই হাসপাস লাগছে তার। কেন জানি মন পাড়ার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার সম্ভাবনা দোলা দিচ্ছে। মনে মনে আল্লাহকে ডাকছে ফারা। ইয়া আল্লাহ, কিছু হবে না তো? কেন জানি ভয় হচ্ছে, আপনি সাহায্য করুন আল্লাহ। ফারাকে চিন্তিত দেখে স্নেহা ফিসফিসিয়ে শুধায়, কি হয়েছে তোর? কই কিছু না তো। দেখ, একদম মিথ্যা বলবি না। কাল থেকে দেখছি কেমন একটা করছিস।
চাচিকে বলবো নাকি? ফারা ঘাবড়ে গেল। স্নেহার সন্দেহ দূর করতে মেয়েকে মন খারাপ করে বলল, আরে তেমন কিছু না, ওই যে বেলির বিয়েতে যাবো তাই ভয় করছে। হেসে ফেলল স্নেহা। ও এই ব্যাপার? আরে একদিন আমিও মন খারাপ করব যেদিন তোর বিয়ে ফারা চৌকিতে দৃষ্টি ঘুরিয়ে নিল, দৃষ্টি ফেলল আকাশ পানে। স্নেহা অপরাধী মুখ করে বসে রইল। ভুলবশত অতিথির তীক্ষ্ণ স্মৃতি মনে করিয়ে দিয়েছে সে। বাড়িতে চলছে অতিথিদের আগমন। বিয়ে শুরু হবে আরও 1 ঘন্টা পর। নাচ গান হাসি আড্ডায় মুখরিত চারিদিক। এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে ফারা। প্রবলেম হয়ে গেছে তার। লেহেঙ্গার সঙ্গে পরিহিত ব্লাউজের ফিতা খুলে গেছে। লজ্জায় আড়ষ্ট হয়ে ওড়না টেনে নিজেকে ঢেকে নিল। স্নেহাটা না নেই, বেলির কাছে আছে। ওখানে বরের বন্ধুদের সাথে সবাই মিলে দুষ্টুমি করতেই ব্যস্ত। আশেপাশে কোথাও আরিফা আহমেদ আর না শায়লা আহমেদকে দেখতে পাচ্ছে ফারা। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক অপরিচিত ছেলে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে চারিদিকে। বিষয়টা খেয়াল করেনি ফারা, আর খেয়াল করলেও তা ছোট্ট মস্তিষ্কে প্রভাব ফেলতে পারেনি। অন্য একাংশ লুটিয়ে পড়েছে পিঠ পেয়ে। সেদিকের পানি নজর নেই তার। সে তো ফিতে ধরে দাঁড়িয়ে আছে, কাউকে খুঁজে চলেছে। বলতে চাইছে নিজের সমস্যার কথাটুকু। কোনো উষ্ণ ছোঁয়া পেয়ে ফিরে তাকালো ফারা। মুখশ্রী দেখার পূর্বেই তাকে টেনে নিয়ে এগোতে লাগলো ডান দিকে। অপরিচিত একজন পুরুষ আরও খানিকটা এগিয়ে গিয়ে একজন ভদ্রমহিলাকে আঙ্গুলের ইশারায় ডাকলেন। মহিলা সহসা এগিয়ে এলেন। কিছু একটা বলতেই ভদ্রমহিলার কাছে এলো ফারা। দেখি পিছন ঘুরা, আমি পিতে বেঁধে দিচ্ছি। ভরকালো ফারা, তবে প্রতিউত্তর না দিয়ে পিছন ফিরে ভদ্রমহিলা ফিতাতে বেঁধে দিলেন। ভারী মিষ্টি মেয়ে। ফারা কিছু বলল না, নিজ জায়গায় ফের চলে গেল ভদ্রমহিলা। সামনে দাঁড়ানো পুরুষ এগিয়ে যেতে লাগলো। ফারা আটকায় আইডা করে জিজ্ঞেস করলো, সহসা ফিরে তাকালো তাসফিন শেখ। তাসফিনকে দেখে পিলে চমকে উঠল ফারার। কম্পিত হয় বক্ষস্থল। আপনি? সেদিন নারকেলের বাগানে হাত ধরা লোকটাকে দেখে হৃদয় স্পন্দন বেড়ে গেল। ফাঁকা ঢোক গিল সে। তাসফিন চোখে হাসলো, মুখশ্রী জুড়ে অদ্ভুত গম্ভীর্য ভাব। কি ভেবেছিলাম আমি ধরতে পারবো না? আরেক দফা চমকে উঠল ফারা। সে তো শুধু দেখতে গিয়েছিল নেভিরা দেখতে কেমন হয়, সামনাসামনি কখনো দেখেনি। তাই এখন এই লোকটা কি তাকে ধরতে এসেছে? ফের সামনে থেকে শব্দ এলো, লেফটেন্যান্ট কমান্ডার দাস। পরের বাক্যটুকু উচ্চারণ করার পূর্বেই ফারা পিছন ফিরে ছুট লাগালো। এখানে থাকা মানে বিপদ। কখন তাকে ধরে নিয়ে যায় আল্লাহ মালুম। আরিফা আহমেদকে খুঁজতে লাগলো ফারা। অবশেষে দেখাও মিলল। বেলির মায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত তিনি। ফারা চুপটি করে সেখানে চলে গেল। চুপচাপ ভালো বাচ্চার মতো দাঁড়িয়ে আছে। দৃষ্টি তুলে সন্ধানী দৃষ্টিতে তাকালো আশেপাশে। লোকটা আসছে না তো। সামনে নজর দিতে দেখতে পেল তার দিকেই তাকিয়ে আছে কমান্ডার। আঁকিদয় ছোট হয়ে এলো তার। ঘন পল্লব বারংবার ফেলছে। সামনে প্রায় 5 জনের মতো পুরুষ, সবাই একই রকম সেজেছে। কালো স্যুট, ভেতরে অফ হোয়াইট শার্ট। কমান্ডার একই পোশাকে আছে, শুধু তার চুলগুলো স্প্রে করা। আবারও ফাঁকা ঢোক গিলল ফারা। সামনে পুরুষের দৃষ্টি যে তীক্ষ্ণ। বুকে হাত ভাঁজ করে সম্পূর্ণ দৃষ্টি তার দিকে নিক্ষেপ করেছে। আকস্মাৎ দৃষ্টি বদলায় তাসফিনে। আরিফা আহমেদকে দেখে চমকিত হলো। ওনাকে চিনতে বেগ পোহাতে হলো না। কপাল পেয়ে ঘাম গড়িয়ে পড়ল তার। তবে কি তাসফিন যা ভেবেছে তাই সত্যি? এই মেয়েটা তার নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল, এসব কি ভাবছি আমি? কারো কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো তাসফিন। সৌহার্দ্য দাঁড়িয়ে আছে। ভাইয়া কি হয়েছে তোমার? চিন্তিত দেখাচ্ছে যে। তাসফিন সংকুচিত স্বরে বলল, না তেমন কিছু হয়নি। সৌহার্দ্য মৃদু স্বরে বলল, তুমি কি ওনাকে দেখেছো? ওই যে আরিফা আন্টি। তাসফিন ছোট্ট করে জবাব দিল। সৌহার্দ্য ফোন এগিয়ে দিতে দিতে বলে, আম্মু অনেকক্ষণ ধরে কল করছে, তোমার ফোনটা আমার কাছে ছিল। কিছু একটা ভাবলো তাসফিন। অতঃপর ফোন হাতে বাইরের দিকে এগিয়ে গেল। রুবেনা শেখ অপর পাশে ফোনের অপেক্ষায় রয়েছেন। তাসফিন কল রিসিভ করা মাত্রই ধমক দিয়ে বললেন, তাসফিন তুই এমন কেন? কতক্ষণ ধরে কল করছিলাম। রুবেনা শেখকে অবাক করে দিয়ে তাসফিন শুধায়, আচ্ছা মা, ওই যে আমার বিয়ে করা বউ ফেলে গেছিলাম, তার ছবি থাকলে দাও তো। তেলে বেগুনে জ্বলে উঠলেন রুবেনা শেখ। ফেলে গেছে 1 বছর আগে। একবার ঘুরে দেখার প্রয়োজন বোধ করেনি, এখন আসছে ছবি চাইতে। তুই আমার সামনে থাকলে কান ছিঁড়ে ফেলতাম তাসফিন। 1 বছর আগে মনে ছিল না আমার বউটা যে এক নজর দেখা যায়? মাসের পর মাস বাইরে থাকলি, জাহাজ নিয়ে ঘুরঘুর করলি, অথচ ফোন করে জানতে চাইলি না তোর বউয়ের কথা। আরে জানতে চাইবি কি তুই? তোর বউ ঘরেই তুলিস নাই, বেয়াদব ছেলে একটা।
আজকে তোর শখ হয়েছে বউ দেখার? এই তোর লজ। টুট টুট শব্দ করে ফোনটা কেটে গেল। কে কেটে আসলে কেটে যায়নি, তাসফিন কেটেই দিয়েছে। এত লম্বা ভাষণ শোনার পর আরও কিছু শুনতে ইচ্ছে করলো না তার। ভেতরে ফিরে এলো তাসফিন। আশেপাশে তাকিয়ে সন্ধানী দৃষ্টিতে খোঁজ করলো রমণীকে, অথচ তার দেখা নেই। খোঁজ নিতেই হবে। কে এই মেয়ে? যদি অপরিচিত হয় তাহলে ভালো, আর যদি পরিচিত হয় তাহলে তো আরো ভালো। 1 বছর স্বামী থেকে দূরে থাকার অপরাধে তাকে বন্দি বানাবো। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। থেমে গেল ফারা। থামতে হলো তাকে। নিচে 2 জন লোক এসেছে। দোতলা থেকে দেখতে পাচ্ছে সে, কিন্তু এরা কারা? মধ্যখানে সোফায় বসে আছে জয়নাল আহমেদ আর সাজ্জাদুল আহমেদ। লোক দুটো কথা বলছে তাদের সঙ্গে। ফারা লক্ষ্য করে দেখে চোখ মুখ কঠিন হলো জয়নাল আহমেদের। আপনার সাহস হলো কি করে এসব বলার? জুতা দেখেছেন, সেটা দিয়ে পিটিয়ে ঠিক করব। আকস্মাত এমন কথা শুনে স্নেহা আর ফারা দুজনেই চমকে ওঠে। শায়লা আহমেদ দৌড়ে এলেন স্বামীর চিৎকার শুনে। কি হয়েছে? তুমি এখানে কি করছো? ভিতরে যাও। আরিফা আহমেদ এসে শায়লাকে পাশেই নিয়ে গেল। জয়নাল আহমেদ হুঙ্কার ছাড়লেন, পরের বার যদি এই কথাটা চিন্তাও আসে তাহলে গলা কেটে নদীতে ভাসিয়ে দেব। লোক দুটো বিনা বাক্য ব্যয়ে বেরিয়ে গেল। ফারা 1 মুহূর্ত অপেক্ষা করলো না, নিচে গেল। জয়নাল আহমেদের কাছাকাছি গিয়ে শান্ত কণ্ঠেই শুধায়, কি হয়েছে চাচা, তুমি রাগ করেছো কেন? পবিত্র মুখখানি দেখে রাগ পড়ে গেল জয়নাল আহমেদের। শান্ত কণ্ঠেই বললেন, ফারা, আমার জন্য 1 গ্লাস লেবুর শরবত বানাবি। ওপর নিচে মাথা দুলিয়ে দৌড়ে রান্নাঘরে গেল ফারা। স্নেহাও নিজের মতো উপরের ঘরে গেল। শোন, একবার আমার ঘরে আই তো সাদাতুল। আরিফা, ওকে দিয়ে দাও বনু। উপরে ঘরে চলে গেলেন জয়নাল আহমেদ। হঠাৎ কি হলো কেউই বুঝতে পারছে না। শায়লা চিন্তিত মুখে ওড়ালো, ওনার যে কি হয় আল্লাহ মালুম। আরিফা এগোতে এগোতে বলল, আরে ভাবি, ভাইজান এমনি এমনি তো রাগ করেন না, নিশ্চয়ই কিছু হয়েছে। চাপা দীর্ঘশ্বাস ফেলল শায়লা আহমেদ। রুম জুড়ে পিনপতন নীরবতা। সাজ্জাদুল আহমেদ এবং জয়নাল আহমেদ 2 ভাই বড্ড চিন্তিত। কি করবে ওরা? কিছুক্ষণ আগে আসা লোক দুটো আর কেউ নয়, বাজারের ব্যাপারী। বড় দোকানগুলো তাদের। এলাকার দাপক নিয়ে চলাফেরা করে বারোবারই। বড় ছেলে নাদিম 1 নাম্বার লুচ্চা। এলাকার এমন মেয়ে নেই তাকে তার পছন্দ হয় না। এবারে ফারার দিকে নজর পড়েছে তার। বিবাহিত জানা সত্ত্বেও বিয়ের প্রস্তাব পাঠায়। আজকেও তাই। তবে কেউ কাউকে বিয়ের প্রস্তাব পাঠালেই যে রাগ করতে হবে তেমনটা নয়। কিন্তু যখন নাচক করলেন দুজনেই, ঠিক তখনই তাদের মধ্যে থেকে একজন বলছে মেয়ের খুঁত আছে, তাই তো এভাবে ফেলে রেখে চলে গেছে। ব্যাস, মাথা গরম হয়ে উঠেছে জয়নাল আহমেদের। আদরের মেয়ে ফারা। জন্মের পর নিঃশ্বাস নিতে পারছিল না সে। খুব ছোট্ট আর দুর্বল ছিল, অন্য স্বাভাবিক বাচ্চার মতো ছিল না। ভাইয়ের পাটা ঠিক 2 মাস আগেই ভেঙে গিয়েছিল। ফলস্বরূপ সে হুইল চেয়ারে। সেই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আদর করে দিয়েছিল। তাকে দেখে হাসছিল মেয়েটা। তার নামই মন্দ শুনতে মোটেও প্রস্তুত নন তিনি। আচ্ছা ভাইয়া, সত্যি কি জামাই ফারহাকে নিতে আসবে না? অপ্রস্তুত হলেন জয়নাল। নিজেও তো চিন্তায় আছেন, আদৌ কি কখনো ছেলেটা আসবে? আচ্ছা, ওনাদের কি ঠিক হবে? রেজওয়ান শেখকে একবার ফোন করে জিজ্ঞেস করা। বন্ধুদের খাতিরেই মেয়েটাকে বিয়ে দিয়েছিল। অবশ্য তাসফিন যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে, তিনি তা দেখেছেন। কিন্তু ওর এই হটকারিতার সিদ্ধান্তে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। আমাদের আরও কিছুটা দিন অপেক্ষা করা উচিত সাদাতুল। দেখছিস না তো, একদিন পর পর রুবেনা আপা কল করে ফারার খোঁজ খবর নেয়। তিনি তো এখনও মেয়েটাকে নিজের ছেলের বউ বলে মানেন। সাজ্জাদুল তাচ্ছিল্যের সহিত আওড়ালো, যেখানে ছেলে মেনে নিল না সেখানে ওনারা মানলেই বা কি আর না মানলেই বা কি? জয়নাল আহমেদ কি বলবেন বুঝে পাচ্ছেন না। সত্যি এবারে কিছু একটা করা প্রয়োজন, না হলে যে এলাকার মেয়েটাকে রাখা দায় হবে। গত 1 বছরে কম কথা শুনতে হয়নি তাকে। এবারে আর নয়, হয়তো এসবার না হয় ওসবার। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণেই সাড়া দিয়েছে তিনি। টুপটুপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে। গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে। রাস্তার ধারে গর্তগুলোতেও পানি জমতে শুরু করেছে রীতিমতো। সালোয়ার কিছুটা উপরে তুলে হেঁটে যাচ্ছে ফারা। আজকে বুঝি তার সাথেই এমন হওয়ার ছিল। কিছুটা দূরে লালটুর চায়ের দোকানের কাছে দাঁড়ালো। বৃষ্টিটা একটু কমে এলেই কলেজে যেতে হবে। অ্যাডমিট কার্ড ইতোমধ্যেই দেওয়া শুরু করেছে কলেজের কর্তৃপক্ষ। আজকে স্নেহা আসেনি, বলল তার ভালো লাগছে না। এখন কাউকে না কাউকে তো যেতেই হবে। সেই সুবাদে ফারাকেই আসতে হয়েছে।
বিধিমাম হঠাৎ করে বৃষ্টিটাও শুরু হলো। ভালো হয়েছে বেশি বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে এসেছে, না হলে ভিজতে হতো তাকে। বাইরের অবস্থা দেখে চিন্তিত হলেন আরিফা আহমেদ। মেয়েটা ছাতা ছাড়াই কলেজে বেরিয়েছে, ওদিকে স্নেহা পড়ে পড়ে ঘুমাচ্ছে। চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন তিনি। নবীনটা জয়নাল আহমেদের সঙ্গে বাইরে গিয়েছে। পুরুষ বলতে সাজ্জাদুল আহমেদ ছাড়া বাড়িতে আর কেউই নেই। সুরাইয়ের বাইরের জামাগুলো কেচে দড়িতে মেলে দিয়ে বাইরে এলো। ছোট চাচি, আমার কাপড়গুলা মেলে দিছে? কপাল চাপড়াচ্ছে আরিফা আহমেদ। হায় রে কপাল। আচ্ছা সুরাইয়া, তুই কি চোখে কম দেখিস? সুরাইয়া মাথা চুলকাতে লাগলো। সে আবার কি ভুল করলো? কেন গো ছোট চাচি, আমি আবার কি করলাম? এই যে বৃষ্টি পড়েছে, তুই দেখছিস না কাপড়গুলো নিশ্চয়ই ছাদের দড়িতে দিয়ে আসছিস। জিভ কাটলো সুরাইয়া। সত্যি ভুল করে ফেলেছে সে। ইস, কি লজ্জা। আমি এখনই নিয়ে আইতাছি। সুরাইয়া এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে গেল ছাদের দিকে। আরিফা আহমেদ রান্না করতে গেলেন। মাছের টুকরোগুলোকে পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিলেন শায়লা আহমেদ। জানো আপা সুরাইয়া কি করেছে? ফ্রিজ বন্ধ করে এলো শায়লা আহমেদ। কি করেছে? আর বলো না, বৃষ্টির মধ্যে কাপড় মেলে দিচ্ছে ছাদে। সহসা হেসে ফেললো শায়লা আহমেদ। এখন আবার গিয়েছে কাপড়গুলো আনতে। শায়লা আহমেদ হাসতে হাসতেই বলল, ওর আর বুদ্ধি হবে না। মুহূর্তের মধ্যে মলিনতা দেখে দিল আরিফা আহমেদের মুখ জুড়ে। কি রে, তোর আবার কি হয়েছে? আপা, ফারাকে নিয়ে বড্ড চিন্তা হয় গো। মেয়েটার বুদ্ধি কবে হবে? কথায় কথায় তর্কে জড়ায়, যাকে তাকে শুনিয়ে দেয়, অতিরিক্ত চঞ্চল। ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বললেন শায়লা আহমেদ, ওসব নিয়ে চিন্তা করিস না। আমাদের ফারহা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আর ওকে চাঞ্চল্যর কারণেই এতটা ভালোবাসি সবাই। সবসময় প্রাণবন্ত হাসি কানা ঠোঁটে ঝুলে। চাপা দীর্ঘশ্বাস ফেললো আরিফা আহমেদ। তারপরেও আপা, এলাকার লোকজন কি ওকে কম কথা শোনায়? সেদিন স্নেহা এসে বলল, শুনলে না, চেয়ারম্যানের বড় ছেলের বউ নাকি তাকে কথা শুনিয়েছে। সেও পাল্টা শুনিয়ে দিয়েছে। ওসব নিয়ে এত ভাবিস না তো, বাদ দে। মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে। আকাশটা ঘন মেঘে ঢাকা। সূর্যের আলো ফুটে উঠতে পারছে না ঠিকমতো। কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে। মাটির গন্ধ আরো তীব্র হয়ে উঠেছে। সালোয়ারের পায়ের অংশ একটু উপরে তুলে কলেজ গেটে ঢুকে ফারা। অফিস রুমের বাইরে ভিড় জমেছে। অনেক ছাত্রছাত্রী আজকে এসেছে। আসবেই তো, অনেকেই তো অ্যাডমিট কার্ড নেয়নি। দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে ফারার। ব্যাগ রেখে বসলো সে। এদিকে সেদিকে তাকাচ্ছে বারংবার। আনমনে ঘাড় ফিরিয়ে ডান দিকে দৃষ্টি ফিরিয়ে নিল। আকস্মিক থমকে গেল। আবারও তাকালো সেই পানে। লেফটেন্যান্ট কমান্ডার। দৃষ্টি সূচল। হাত বোলাচ্ছে ক্লিন শেভ গলায়। ফাঁকা ঢোকিল ফারা। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। বড় বড় কদম ফেলে এগিয়ে এলো তাসফিন। পালাতে চাইল ফারা, অথচ তা করার পূর্বেই তীক্ষ্ণ ক্ষোভ মিশ্রিত কণ্ঠস্বরে কর্ণ স্পর্শ করে। একদম পালাতে চেষ্টা করবেন না, তাহলে খুব খারাপ হবে। পা দুটো স্থির হয় ফারার। কম্পন অনুভব করে সর্বাঙ্গে। ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। আলতো করে ঠোঁট ভিজিয়ে বলল, দেখুন, আমরা শুধু আপনাদের দেখতে রিসোর্টে গিয়েছিলাম, আর কিছুই না। সত্যি এর আগে কখনো নিবিদের সামনে থেকে দেখিনি, তাই এখন এটা ধরে যদি আপনি আমাকে ফলো করেন, এটা মোটেও ভালো দেখায় না। আপনি জানেন না, ছোটদের বড়রা ফলো করলে ভালো দেখায় না। ফারা একবার যদি মুখ উঁচিয়ে চাইতো তাহলে বোধহয় চমৎকার হাসিটুকু দেখতে পেত তাসফিন শেখের ওষ্ঠভাজে। শোনো মেয়ে, আমি মোটেও তোমাকে ফলো করে আসিনি, বুঝতে পেরেছ? আমাদের অতটা সময় নেই যে তোমার মতো চুনোপুটের পেছনে থাকবো। আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, তাই এসছে। কতটুকু বলে উল্টো ফিরে গেল তাসফিন। নতমস্তক উঠিয়ে তাকালো ফারা। সে কি বেশি বেশি বলে ফেললো? ভাবনায় পড়ে গেল। নৈশব্দে হাসছে তাসফিন। এগিয়ে চলেছে সামনের দিকে। এখানে কলেজে আসার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে তার। এই কিশোরী কন্যার ব্যাপারে জানাটা প্রয়োজন। যদি অপরিচিত কেউ হয় তাহলে 7 খুন মাফ। যদি পরিচিত কেউ হয় তাহলে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের আজীবনের বন্দিনী হবে। আজকে তাদের ফেরার কথা ছিল, অথচ ফেরেনি সে। বাকি টিমকে পাঠিয়ে দিয়েছে। রিসর্টে রয়েছে শুধু সৌহার্দ্য আর তাসফিন শেখ দুজনে।
প্রিন্সিপালের কক্ষে অপেক্ষা করছে তাসফিন। হয়তো সময় নষ্ট করার মতো মানুষ তো নয় সে, অথচ আজ তাকে এখানে অনেকটা সময় দিতে হচ্ছে। তবে দোষ কি তাতে, যদি একটুখানি সময় দিয়ে অসময়ে পাশে থাকা মানুষটিকে পেয়ে যায়? হ্যালো মিস্টার তাসিফ শেখ। অর্ধবয়স্ক লোকটি ভিতরে প্রবেশ করেই তার সঙ্গে কুশল বিনিময় করে। হ্যালো মিস্টার জায়ান। আমাদের কি সৌভাগ্য, আপনার মতো একজন কমান্ডার এসেছে কলেজে। অল্প হাসলো তাসফিন। লেফটেন্যান্ট কমান্ডার পদটি নৌবাহিনীর একজন মধ্যস্তরের অফিসারের র্যাঙ্ক, যা সাধারণত লেফটেন্যান্টের পর এবং কমান্ডের আগে আসে। এই পদে পৌঁছানোর জন্য সাধারণত কয়েক বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয়। বেশিরভাগ নৌবাহিনীতেই লেফটেন্যান্ট পদে 6-8 বছর কাজ করার পর এই পদে পদোন্নতি দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে 28 থেকে 30 বছর বয়সেও কেউ এই পদে পৌঁছাতে পারেন। তাসফিন শেখ বয়স 29-এর কোঠায়। নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে নিজ জায়গা তৈরি করে নিয়েছে সে। নিজ সাহসিকতার মাধ্যমে অর্জিত হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার পদটি। দেখুন, এসব বলে লজ্জা দেবেন না। আমি এক বিশেষ কারণে এসেছি, বলতে পারেন ব্যক্তিগত তথ্য প্রয়োজন। প্রিন্সিপাল জয়নাল আহমেদ চেয়ারে বসলেন। হ্যাঁ হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি? অদূরে দাঁড়িয়ে একটি ছবি তুলছে তাসফিন। হয়তো একটুখানি অসৎ হয়েছে সে, তবে তাতে আক্ষেপ নেই তার। এই মেয়েটা, ওর সম্পর্কে ডিটেইলস সবকিছু বলেন। ফারাকে দেখে ঈষৎ নজর লুকালেন জায়ান আহমেদ। ফারহার সম্পর্কে জানতে চাইছেন মিস্টার তাসফিন? ফারা দুইবার বিড়বিড় করে আওড়ায় তাসফিন। ফারা? হ্যাঁ, ওই যে বললাম একটু ব্যক্তিগত প্রয়োজন আছে। গোপনে নিঃশ্বাস ফেললেন জায়ান আহমেদ। মুখায়বক খুব একটা সুবিধার লাগছে না তার। কি হচ্ছে মিস্টার জায়ান, কিছু বলছেন না যে? ওর নাম ফারহা আহমেদ, সাজিদুল আহমেদের একমাত্র মেয়ে। বয়স সবে 17 বছর। আমাদের কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। খুব হতাশাজনক কথা হচ্ছে 1 বছর আগে ফারহার বিয়ে হয়েছিল, কিন্তু তার স্বামী সেদিন ফেলে চলে যায়। এই দুনাম নিয়ে গত 1 বছর ধরে কাটাচ্ছে তার। নৈশব্দে উঠে দাঁড়ালো তাসফিন। হৃৎপিণ্ড প্রবল বেগে ছুটে চলেছে। দুকপুক দুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। তার গলা শুকিয়ে আসছে, হাতের আঙ্গুল কাঁপছে অজান্তেই। বুকের ভেতরে যেন ঝড় বইছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশের পরিবেশ থমথমে, অদৃশ্য কোনো বোঝা চাপিয়ে দিচ্ছে তাকে। এক পা এগিয়ে থেমে যায় সে। দমবন্ধ অনুভূতি ছড়িয়ে পড়েছে শরীর জুড়ে। কিছু একটা ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর, অনিবার্য। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। তাসফিনের চোখের পাতা ভারী হয়ে আসছে। তার কানে সব শব্দ দূরে সরে যাচ্ছে। শুধু হৃদস্পন্দনের প্রচণ্ড স্পন্দনের স্পর্শ হয়ে উঠছে স্পষ্ট। ধুকপুক ধুকপুক, এক ধরনের অদৃশ্য শীতলতা যেন রক্তের শিরাগুলো বরফ করে দিচ্ছে। আলতো করে ঠোঁট ভিজিয়ে নিল। প্রিন্সিপালের কক্ষ থেকে বেরিয়ে এলো অফিস রুমের দিকে। ফারা লাইনে দাঁড়িয়েছে, হাত ঘড়িটার সময় দেখে নিচ্ছে বারবার। চঞ্চল দৃষ্টি এদিকে সেদিকে ঘুরপাক খাচ্ছে। হাতে খামচে ধরেছে ওনার শেষ প্রান্তটুকু। ছোটখাটো শরীরটা। তাসফিন চমকালো প্রচুর। এই বাচ্চা মেয়েটা তার স্ত্রী। এই পবিত্র মুখখানি সে এক পলক ফেলেও দেখেনি। চলে গিয়েছিল 1 বছর পূর্বেই তাকে ফেলে। তাসফিনের চোখ স্থির হয়ে রইল ফারার উপরে। 1 বছর, মাত্র 1 বছর, অথচ মনে হচ্ছে 2 জন্ম পেরিয়ে গেছে। এই চঞ্চল ছোটখাটো মেয়েটা তার স্ত্রী, অথচ সে তাকে 1 মুহূর্তের জন্য বুঝতে চায়নি, চিনতেও চায়নি। তাসফিনের বুকের ভিতরে কিছু একটা মোচড় দিয়ে উঠল। সময় থেমে গেল যেন, অথচ ফারা তখনও বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। অপেক্ষা। রাত গভীর, সড়ক ফাঁকা, শুধু স্ট্রিট লাইটের ক্ষীণ আলো পড়ে আছে কালো পিচের উপরে। হালকা ঠান্ডা বাতাস বইছে, চারিপাশে নিস্তব্ধতা। তাসফিন স্টিয়ারিং শক্ত করে ধরে আছে, তার চোখ সামনে, কিন্তু মন কোথাও হারিয়ে গেছে। ফারার মুখটাই বারবার চোখে আসছে, সেই অপেক্ষারত চোখ, অভিমানের আড়াল যা তাসফিন সেদিন এড়িয়ে গিয়েছিল। গাড়ির গতিবেগ একটু বেশি, মাথার ভেতরে চিন্তার ঝড়। সে কি ঠিক করেছিল? 1 বছর আগে সেই ভুল কি আর ফিরে ঠিক করা যাবে না? হঠাৎই কোথা থেকে যেন একটা চিৎকার ভেসে এলো। সামনে এক ঝলক আলো, একটা ট্রাক। তাসফিনের 2 হাত স্টিয়ারিং এর শক্ত করে চেপে ধরল। ব্রেক চাপতে গিয়েও যেন দেরি হয়ে গেল। ধাক্কা, একটা প্রচন্ড শব্দ। শরীরটা জাঁকিয়ে উঠে গেল।
পৃথিবী যেন উল্টে যেতে লাগলো। রাতের নীরবতা চিত্তে এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল। শহরের এক ফাঁকা রাস্তায় তাসফিন দ্রুত হাঁটছিল। প্রচণ্ড রকমের আঘাত পেয়েছে ইতোমধ্যে, পায়ের গতি দ্রুত। কিছুই ঠিক লাগছে না তার কাছে। আপাতত রিসোর্টে পৌঁছাতে হবে তাকে। চারপাশে নিস্তব্ধতা, শুধু তার জুতোর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে ফাঁকা রাস্তায়। তখনই একটা চাপা আওয়াজ, ব্যাক। তাসফিন কিছু বুঝে ওঠার আগেই বুকের বাঁ দিকে প্রচণ্ড এক আঘাত। শরীরের ভারসাম্য হারিয়ে কয়েক কদম টলতে টলতে পড়ে গেল রাস্তার পাশে। চারপাশ ঝাপসা হয়ে আসছে, মাথার ভেতরে তীব্র ঘূর্ণি, বুকের কাছে গরম। আঙ্গুলে ছুঁয়ে সেই অনুভব করলো রক্ত। দূরে কোথাও একটা গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ, তারপর দ্রুত মিলিয়ে যাওয়া ইঞ্জিনের গর্জন। তাসফিন নিঃশ্বাস নিতে চাইল, কিন্তু বাতাস যেন আটকে গেছে কোথাও। চোখের সামনে অন্ধকার নেমে আসছে। শুনতে পাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? লেফটেন্যান্ট সাহেব কথা বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন না? আধো চোখ মেলে তাকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাসফিন। চোখের সামনে অস্থির কণ্ঠে তাকে ডেকে চলেছে ফারা। কপাল বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘামের কণা। আপনি শুনতে পাচ্ছেন না? শুনুন না। এক নাগারে ডেকে চলেছে ফারা, কণ্ঠে অস্থিরতার, দৃষ্টি এলোমেলো। পাশে দাঁড়িয়ে থাকা স্নেহা থরথর করে কাঁপছে, ফিসফিসিয়ে বলল, ফারা চল চল আমরা যাই, শুধু শুধু নিজেদের বিপদ। চুপ কর। কথার পিঠে থামিয়ে দিল ফারা। এই তো বেরিয়ে এসেছিল নওরিন হয়ে। তারা গিয়েছিল দেখা করতে। ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। ঘুটঘুটে অন্ধকার আকস্মাত প্যাচ করে একটা পড়ার শব্দ কর্ণকুহরে হওয়া মাত্রই থমকে গেল তারা। ঝোপঝাড়ের পেছনে পড়েছিল তাসফিন। তাকে দেখে আতকে উঠল ফারা। গরম গরম তরল পদার্থ বেরিয়ে আসছে বক্ষপথ হতে। ফারা বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। তুই কি পাগল স্নেহা? এই একজন গুলি খাওয়া ব্যক্তিকে ফেলে চলে যাব? নিঃশ্বাস থেমে থেমে চলছে তাসফিনের। মেয়েটি কণ্ঠস্বরটা বারবার কর্ণে ভারী হচ্ছে তার। রক্ত মাখামাখি হয়ে উঠেছে ফারা। টেনে তোলার চেষ্টা করছে তাসফিনকে। একটু উঠুন প্লিজ। শক্তপোক্ত দেহের পুরুষকে টেনে তুলে হাঁপিয়ে যাচ্ছে ফারা। তাকে সাহায্য করছে স্নেহা। টিপটিপ বৃষ্টি থেমে যাওয়ার পর চারপাশে একটা ভিজে স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। গাছের পাতা থেকে টুপটুপ করে শেষ কয়েকটা ফোঁটা পানি ঝরে পড়ল মাটিতে, যেন প্রকৃতি ধীরে ধীরেই শান্ত হচ্ছে। মাটি ভিজে গিয়ে এক ধরনের সাদা গন্ধ ছড়িয়ে দিতে ব্যস্ত। পথের ধারে ছোট ছোট পানির গর্তে জমে আছে, যেখানে বৃষ্টির ফোঁটার মৃদু দুলছে। বাড়ির পেছনে চিলেকোঠার ঘরটায় টেনে নিয়ে গেল ফারা তাসফিনকে। এই ঘরটা তাদের ভাই বোনের জন্য বরাদ্দকৃত। যখন সবাই একসাথে হয় তখন মাঝে মাঝে আড্ডা দেয় ঘরটায়। বড় বিছানা এক পাশে, বাল্ব লাইটটা জ্বালিয়ে দিল স্নেহা। ভয় কাঁপছে সে। সবটা কেমন হঠাৎ করেই ঘটে গেল। ফারা মানবিকতার খাতিরে এখানে নিয়ে এসেছে তাকে, অথচ বাড়ির কেউ জানতে পারলে কি হবে তা ভেবেছে ফারা। বেহুশ অবস্থায় পড়ে আছে তাসফিন, তার রক্তে মাখামাখি ভরা। সফেদ জামাটা লালচে হয়ে উঠেছে। এবারে মন পড়ার তীক্ষ্ণ ভয় উদয় হলো। আবেগের বসে নিয়ে তো চলে এসেছে, কিন্তু এখন কি হবে? ভীত নয়নে এক পলক দেখে স্নেহাকে। তাসফিনের বুক থেকে এখনো রক্ত বের হচ্ছে। গুলিটা বের করতে হবে, না হলে রক্ত বন্ধ হবে না তো। স্নেহা এবার কি করব? আমি জানি না, তুই জানিস কি করবে। ভুলে যাস না উনি একজন লেফটেন্যান্ট কমান্ডার। কিন্তু অন্তরটা কেঁপে কেঁপে উঠছে ফারার। রক্ত বন্ধ করতে হবে তো। স্নেহা পারে না কেঁদেই দিক। এসব পারি না তো। নিম্নষ্ট কামড়ে ধরে ফারা চট করে ছোট্ট মস্তিষ্ক কিছু একটা ভেবে ফেলল। ব্যস্ত কণ্ঠে তারা দিয়ে বলল, তুই তুই একটা কাজ কর স্নেহা, যা গিয়ে দ্রুত গরম পানি আর একটা ছুরি নিয়ে আয়। আহম্মক বনে গেল স্নেহা। এগুলো দিয়ে কি করবে? কি দাঁড়িয়ে আছিস কেন? স্নেহা আনমনে দৌড়ে গেল চুপি চুপি। আপাতত কাউকে বুঝতে দিলে চলবে না, বাড়িতে নেভি আছে। কম্পিত হাতে শার্ট খুলল ফারা। হাত দুটো থরথর করে কাঁপছে। তার কাঁপুনি থামছিলই না। উষ্ণ রক্তের স্মিত স্রোত ফারার আঙ্গুল ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু তাসফিনের মুখ একেবারেই নিস্তেজ। আতঙ্কে তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। লেফটেন্যান্ট সাহেব চোখ খুলো প্লিজ। তাসফিনের পাতলা চোখের পাতা একটু কেঁপে উঠল, যেন খুব কষ্ট করে শব্দগুলো শুনতে পেয়েছে। ফারার চোখ ঝাপসা হয়ে আসছিল। কান্না আটকানোর চেষ্টা করেও পারছিল না। তার কেন কান্না পাচ্ছে? অপরিচিত লোকটা ব্যথায় অস্ফুট স্বরগুলো কানে বিচ্ছে। তার সে বুকের
কাজটায় চাপ দিয়ে রক্ত আটকানোর চেষ্টা করছে, কিন্তু রক্ত তার হাত ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ফারহার দৃষ্টি ঝাপসা হয়ে এলো, কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, আমি আপনার কিচ্ছু হতে দেবো না, কিছুতেই না। আপনি একটু ধৈর্য ধরুন, আল্লাহর ওয়াস্তে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন আপনি। কণ্ঠে অস্থিরতা কাজ করছে ফারহার। চোখ মেলে তাকানোর বৃথা প্রয়াস চালায় তাসফিন। টিকটিক করে সময় পেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দরজা ঠেলে ভেতরে এলো স্নেহা। ফিসফিসানির ন্যায় বলল, এই নে ফারহা, তুই যা যা বলেছিলি সব নিয়ে এসেছি। হাতে একটি ছোট্ট আকারের ছুরি, একটা বড় বাটিতে গরম পানি, সাথে ব্যান্ডেজ। পাশে টেবিলে ড্রয়ারে থাকা মোমবাতি বের করে জ্বালিয়ে ফেললো ফারহা। এবারে স্নেহার উদ্দেশ্যে আওড়ালো, ছুরিটা দে। স্নেহা চকিতে শুধায়, তুই কি করতে চাইছিস ফারহা, একটু খুলে বল প্লিজ। শুকনো ঢোক গিলল ফারহা। দেখ, এই মুহূর্তে তো ডক্টরের কাছে যাওয়া সম্ভব নয়, আর বাড়ির কেউ জানতে পারলে খবর আছে, তাই আমি ভাবছিলাম যে তুই নিজেই ডক্টরে শুরু করে দিবি, তাই তো? কথার পিঠে থামিয়ে বলে ওঠে স্নেহা। দাঁত কেলিয়ে হাসে ফারহা। তুই কি কখনো এসব করেছিস? পারিস তুই? ফারহা চট করে বলল, মুভিতে তো দেখেছি কিভাবে কি করতে হয়, আমি পারি। কপাল চাপড়াচ্ছে স্নেহা। মুভি দেখে সে নাকি বের করবে গুলি। দেখ ফারহা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। উফ, তুই চুপ কর, আপাতত ওনাকে বাঁচানো জরুরি। স্নেহা কিছু বলতে চাইল, অথচ শুনল না ফারহা। মোমবাতির আগুনে ছুরিটা গরম করে নিচ্ছে সে। বক্ষপৃষ্ঠে হাতের শার্টের উপরে ভাগের অংশটুকু উন্মুক্ত করেছে ফারহা। রক্ত বের হচ্ছে এখান থেকে। হাত দুটো অঝরে কাঁপছে, স্নেহাও কাঁপছে। ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে তার। গর্ত হওয়া জায়গাটা গরম ছুরিটা একটু স্পর্শ করা মাত্র অস্ফুট স্বরে গুঙ্গাতে লাগলো তাসফিন। তড়িতে সরিয়ে নিল ফারহা। স্নেহা আটকে উঠে অস্থির কণ্ঠে বলল, তুই যা ইচ্ছে কর, আমি বাইরে যাচ্ছি, আমার ভয় করছে। স্নেহাকে আটকালো না ফারহা, ছোট্ট করে জবাব দিল, ঠিক আছে, তবে খেয়াল রাখিস কেউ যেন না আসে। স্নেহা চলে গেল। ফারহা বুক ভরে নিঃশ্বাস টেনে নিল। এবারে সত্যি কিছুটা করতে হবে, ভয় পেলে চলবে না একদম। ধীরে ধীরে ছুরিটা বুকে ঢুকিয়ে দিল ফারহা। সশব্দে চেঁচিয়ে উঠল তাসফিন। কোমল হাতে মুখ চেপে ধরেছে ফারহা। চাচাবেন না, আল্লাহ, একটু সহ্য করে নিন। তাসফিন অসহ্য ব্যথায় কাঁকিয়ে উঠল। আধো আধো মেলে তাকানো দৃষ্টি সামনে বসা কিশোরী মেয়ের দিকে, যার কোমল হাত বিচরণ করছে অধর ভাঁজে। চেঁচামেচি করলে সর্বনাশ হবে, আমি হাত সরাচ্ছি, একটু সহ্য করে নিন। তাসফিন মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করল। কানের পিঠ হতে নোনা জল গড়িয়ে গেল তাসফিনের। ঘর্মান্তক শরীরে হাত লাগালো ফারহা। ধীরে ধীরে ছুরিটা দিয়ে গুলিটা বের করে নিল সে। শেষবারের মতো বুকের ভিতরে চেপে থাকা নিঃশ্বাসটুকু ছাড়ল তাসফিন। শক্তপোক্ত দেহখানা ঈষৎ কেঁপে উঠল। গরম পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করে কোনো রকমে ব্যান্ডেজ করে দিল ফারহা। এবারে যেন হাঁফ ছেড়ে বাঁচল সে। তাসফিন তাকিয়ে আছে নির্বিশেষ সেই ফারহার আদল পানে। স্নিগ্ধ আদলখানি, চোখের এক রাশ বিস্ময়, হৃদয়ে একটু করে অজানা অনুভূতি। ফারহার চোখে গভীর এক সমুদ্র, যেখানে ডুবে যেতে ইচ্ছে করছে। হাওয়ার মৃদু স্পর্শে ওড়ানো চুলগুলোর মাঝে তাসফিন খুঁজে পায় এক হারিয়ে যাওয়া অনুভূতি। এই কন্যা তার স্ত্রী ভাবা মাত্র মস্তিষ্কে কিছু দুষ্টু ইচ্ছেরা জেঁকে বসতে চাইছে। তাসফিনের দৃষ্টি আটকে আছে ফারহার মুখে, যেন কোনো শিল্পী নিখুঁত তুলিতে আছড়ে এঁকেছে তাকে। ফারহার চোখে এক অদ্ভুত মায়া, যা একবার দেখলে আর ফিরতে ইচ্ছে করে না। আচ্ছা, তাসফিন যদি ওর দিকে হাত বাড়ায় তাহলে এখন কি ক্ষতি হবে?